মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। থানায় ভুক্তভোগীর মামলা, প্রধান আসামি ফজর আলী সহ গ্রেফতার ৫। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগে। শৃঙ্খলা বিধির কারণেই পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এসকে সিনহা। নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়ে নতুন উদ্যমের রাজনীতির মাঠে জামাত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা সেক্রেটারি জেনারেলের। চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনা নয়, চলছে কর্মীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবং শোকাহত তেহরান, যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের জানাজায় মানুষের ঢল। শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে, বললেন পেজেশকিয়ান। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মুরাদনগরে ধর্ষণের মামলায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করলেও সেখান থেকে পালিয়ে যায় সে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরদিন শুক্রবার ফজর আলীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। এর প্রেক্ষিতে রোববার ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়। সে আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, বিষয়টা অত্যন্ত কঠিন বা জটিল। বোঝার জন্য একটু বলি যে 2018 সালের জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সে সময় ছিলেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া। তিনি সরকার যে একটি শৃঙ্খলা বিধি করেছিল সেই শৃঙ্খলা বিধিটি গ্রহণের আদেশ দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধেই এই মামলাটি হয়েছে এবং সেই মামলাটি হওয়ার পরে আজকে 2018 সালের বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চের যে শৃঙ্খলা বিধি গ্রহণের আদেশ সেটি স্থগিত করেছেন। এর ফলে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এখন বর্তমানে যে শৃঙ্খলা বিধি রয়েছে সেই শৃঙ্খলা বিধি অনুযায়ী বিচারকরা নিয়ন্ত্রিত হবে। তবে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে সংবিধানের 116 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে বিচারপতিদের শৃঙ্খলা বা বিচারকদের শৃঙ্খলার বিষয়টি বলা আছে সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। সেই মামলাটি নিষ্পত্তি করতে এখন আর কোনো বাধা থাকবে না, এমনটি কিন্তু আইনজীবী বলেছিলেন যে এই শৃঙ্খলা বিধি অর্থাৎ অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির কারণেই কিন্তু আমরা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তাকে দেশ ছাড়তে এবং পরে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। 1999 সালের 2 ডিসেম্বর ঐতিহাসিক যে মাজদার হোসেন মামলা, সেই মাজদার হোসেন মামলাতেই বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি উঠে আসে এবং বিচার বিভাগের জন্য আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিষয়টি উঠে আসে। ওই রায়ে কিন্তু উল্লেখ করা হয়েছিল, কিন্তু এই রায়টি কোনো রাজনৈতিক সরকারই কিন্তু সেইভাবে প্রতিপালন করেনি। সবশেষ 111 সরকারের সময় শুধুমাত্র বিচার বিভাগ পৃথকীকরণের উদ্যোগটি নেওয়া হলেও সেটি কিন্তু থেমে যায়। পরে জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদাভাবে করা হয়। তো সেই রায়ের আলোকেই সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বিচারকদের শৃঙ্খলা বিধি করার নির্দেশ দিয়েছিলেন সরকারকে, কিন্তু সরকার সেটি না করে বারবার কালক্ষেপণ করা হচ্ছিল এবং সেই শৃঙ্খলা বিধির কারণেই কিন্তু সরকারের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার টানাপোড়েনের সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু এসকে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং বিদেশ থেকে তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়। এরপরে এসকে সিনহা যখন পদত্যাগ করলেন তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আব্দুল ওহাব মিয়া।
তাকে দিয়েই মূলত তৎকালীন আওয়ামী লীগ সরকার এই যে সরকার যে শৃঙ্খলাবিধি করেছিল সেটি গ্রহণ করাতে বাধ্য করেন বা গ্রহণ করান। আজকে সেই ওয়াহাব মিয়ার যে শৃঙ্খলাবিধি গ্রহণের যে আদেশ 2018 সালের জানুয়ারিতে 5 সদস্যের বেঞ্চ যে সিদ্ধান্তটি দিয়েছিলেন সেটি স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন এটি আসতে পারে যদি 2018 সালের জানুয়ারিতে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার গ্রহণ করা শৃঙ্খলা বিধি যদি কার্যকারিতা যদি স্থগিত হয়ে যায় তাহলে এখন বিচারকরা নিম্ন আদালতের বিচারকরা কিভাবে নিয়ন্ত্রিত হবেন। আইনজীবী যেটি বলছেন যে এখন চলমান যে ব্যবস্থা রয়েছে সেইভাবেই নিয়ন্ত্রিত হবে যতক্ষণ পর্যন্ত না হাইকোর্টে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে সেটি নিষ্পত্তি না হয়। তো এই ছিল মূলত সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত জামায়াত ইসলামী। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ না করে দেশে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। প্রায় 1 দশক পর নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা নিজেদের তৎপরতা বাড়াচ্ছে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সির রিপোর্ট। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা হতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের শিকার হতে হয়েছে জেল জুলুমের, হারাতে হয়েছে দলীয় প্রতীক ও নিবন্ধন। এমনকি জুলাই বিপ্লবের সূর্য যখন মধ্য গগনে তখন পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই উচ্চাই পেরিয়ে অবশেষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেয়েছে দলটি। সেই সুযোগে নতুন উদ্যমে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তবে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট তৈরির শঙ্কার কথা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে কাঠামো এখন রাষ্ট্রে করা হয়েছে সেই 54 বছর ধরে, এটা একটা মেশিনারির মধ্যে, এখানে যে ঢুকবে সে স্বৈরাচার হবে। উইদাউট রিফর্ম, সংস্কার ছাড়া ইলেকশন হলে এই দেশের এই রাজনৈতিক পরিবর্তনের কোনো মূল্য থাকবে না, আবার স্বৈরাচার পয়দা হবে। সংস্কারের কাজগুলো সব পারবেন না, মৌলিক সংস্কারগুলো করেন আর এই অপরাধী গণহত্যাকারী মানবতা বিরোধীদের বিচারটা আপনি করেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। এবার গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা সে শঙ্কাও জানালেন সেক্রেটারি জেনারেল। নির্বাচনটা জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে স্বপ্ন, সেটা পূরণ হবে কিনা আমরা সেখানে একটু আশঙ্কা করছি। সম্প্রতি লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কতটা সোজা থাকতে পারবেন, কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, এটা একটা প্রশ্ন। কারণ হলো যে একটা দলের সাথে কথা বলে জাতির কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি থেকে উনি যে রিট্রিট করলেন, ফিরে আসলেন, সেটা তো ওই জায়গাতে বসে একটা দলের সাথে কথা বলে উনি ঘোষণা দিতে পারেন না। আগে স্থানীয় নির্বাচনের দাবি করে এলেও এরই মধ্যে সংসদীয় 300 আসনেই দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু করার যে প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছে, আমরা সে ব্যাপারে আস্থা রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 3 দিন বিরতি দিয়ে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 10:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের এ আলোচনা শুরুর কথা রয়েছে। দ্বিতীয় ধাপের আলোচনায় শর্ত সাপেক্ষে সংবিধানের 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে প্রাথমিক ঐকমত্য হয়েছে। তবে আনুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের মতো অন্যান্য মৌলিক সংস্কারে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক কিছুক্ষণ পর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। রূপল, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিক সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সাথে, আজ তার সপ্তম দিন এবং এর আগে যে 6 দিন আলোচনা হয়েছে সেই আলোচনার টেবিলে নানান রকমের আলোচনার একটা পর্যায়ে গিয়ে হয়তো সবসময় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেগুলোর জন্য পরবর্তীতে আবার সময় নির্ধারণ করা হয়েছে।
তো আজকে আসলে বিশেষভাবে এখনো পর্যন্ত পুরোপুরি আজকে কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়টি এখনো পূর্ণাঙ্গরূপে বলা যাচ্ছে না। তবে আজকেও 4-5টি বিষয় প্রত্যেক দিন যেমন থাকে আজকেও সেরকম 4-5টি বিষয় থাকবে এবং রাষ্ট্রের মূলনীতির বিষয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সেই বিষয়টি সেদিন এর আগের বৈঠকে স্থগিত রেখে সেদিন কিন্তু পরবর্তী আলোচনায় অংশ নিয়েছিল দলগুলো। রাষ্ট্রপতি নির্বাচন এবং নির্বাচনের যে সীমানা নির্ধারণ সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখন পর্যন্ত বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও এখনও দ্বিধাবিভক্ত অবস্থায় আছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তো এরকম বেশিরভাগ যে প্রস্তাবগুলো আছে সংস্কার কমিশনের পক্ষ থেকে সেই প্রস্তাবগুলো পুরোপুরি একমত হতে পারেনি এখনও পর্যন্ত। 70 অনুচ্ছেদের যে বিষয়টি একমত হতে পেরেছে, এছাড়া আরও উল্লেখযোগ্য দু একটি বিষয় একমত হতে পেরেছে। বাকি সবগুলোই কিছুটা একমত হতে পারার পরেও আবার যখন ভিন্ন অবস্থান দেখা দিয়েছে তখন রাজনৈতিক দলগুলোকে নিজস্ব ফোরামে অর্থাৎ নিজস্ব দলের মধ্যে আলাপ আলোচনা করে আবারও ঐক্যমত্য কমিশনের সময় অনুযায়ী সেই আলাপ আলোচনা যাতে একমত হতে পারে সেরকম একটি নির্ধারণ করা হয়েছে। তো আজকে 10:30টার দিকে আলাপ আলোচনা শুরু হবে এবং তখন রাজনৈতিক দলগুলোর অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সময় সংবাদে আরও থাকছে। জায়গা জমি সবকিছু ভেঙে নিছে, ওখানে আমরা সৌরহারা একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। স্রোতের ধরে ভাঙছে যমুনার পাড়। জামালপুরের মাদারগঞ্জে 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন, বিলীন কয়েকশো বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হতে পারে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি আরও কমে আসার উপর, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রেখে রিজার্ভ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর থাকবে। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। নতুন অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এই লক্ষ্য পূরণে জুলাই মাসে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। কি থাকছে এবারের মুদ্রানীতিতে? জুন পর্যন্ত একটা টার্গেট দিয়েছিল, এটা 6-7-এর মধ্যে নামিয়ে আসলো কিনা। যদি অফিসিয়ালি নেমে আসে তবে এক ধরনের সিদ্ধান্ত হবে, আর যদি দেখে না এখনও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি তখন হয়তো আগের রিজিড অবস্থা আর একটু কন্টিনিউ করতে পারে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি, জিডিপি ও ঋণ লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। তবে স্থিতিশীল আছে বিনিময় হার, রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। এই স্থিতিশীলতা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, রিজার্ভ বিল্ড আপ সব কিছু এবং ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলেই আমরা কনসিডার করে আলোচনা করে অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে এবং ইনফ্লেশন কমে আনা, এই লক্ষ্যেই কিন্তু মনিটারি পলিসি ডিজাইন করা হবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু সংকোচনমুখী মুদ্রানীতি করে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং বাজার সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুরুত্ব দিতে হবে বিনিয়োগের পরিবেশ তৈরিতে। বিনিয়োগ যদি বৃদ্ধি না করতে পারি, কর্মসংস্থান যদি বৃদ্ধি না করতে পারি, প্রবৃদ্ধি যদি না বাড়াতে পারি, তাহলে কিন্তু জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। কাজে এটাকেও মাথায় রাখা প্রয়োজন হবে যখন নতুন মুদ্রানীতি বিগত আগামী 6 মাসের জন্য ঘোষণা করা হয়। 2006 সাল থেকে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও 2019 সাল থেকে তা একবারে নামিয়ে আনা হয়েছিল। অবশ্য 2022-23 অর্থবছর থেকে আবারও বছরে 2 বার মুদ্রানীতি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ মামলা প্রসঙ্গ। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের মামলায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক, গত 26শে জুন কুমিল্লা মুরাদনগর উপজেলার যে রামচন্দ্রপুর রয়েছে সে পাঁচকিত্তা একটি গ্রামে গৃহবধূকে দরজা ভেঙে
ধর্ষণের অভিযোগ করেছে এবং সেই ঘটনার 27 তারিখ গৃহবধূ মুরাদনগর থানায় এসে একটা মামলা দায়ের করেন। অর্থাৎ ফজর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয় এবং সেই মামলা দায়ের করার পর থেকে পুলিশ কিন্তু তাকে গ্রেফতারের অভিযানের পরিচালনা শুরু করে। এবং গতকাল রাত আমরা দেখেছি যে ঢাকার সাইদাবাদ এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে এবং আজ ভোরবেলায় আমরা পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে যে ফজর আলী যে মূল হুতা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং বিশেষ করে যে ধর্ষণের যে অভিযোগ উঠেছে এবং সেই সময় আমরা দেখেছি যে আমরা শুনে পুলিশ আমাদের যা বলেছে যে এখানে কয়েকজন স্থানীয় ছেলে পেলে ওই ঘটনায় যায় এবং যে ভুক্তভোগী এবং যে অভিযুক্ত ফজল আলী ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ধারণ করার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে আমরা জানতে পারি এবং সেই ভিডিও ছড়ানোর পর থেকে কিন্তু ওই এলাকার জুড়ে কিন্তু সমালোচনা ঝড় বয়ে যায়। সেই যারা এই ভিডিও ধারণ করেছে এবং যারা এই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের কুমিল্লা মুরাদনগর উপজেলার 5 গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেছে বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে এবং পুলিশ জানিয়েছে যে ফজর আলী আদালতে ধারণ করার পরে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদেরকেও আজকে দুপুরে নাগাদ কুমিল্লা মেডিকেল আদালতে উঠানো হবে বলে তারা আমাদের জানিয়েছেন। পুলিশ জানিয়েছেন যে ভুক্তভোগী যে নারী সে তার স্বামী বাসা থেকে তার বাবা বাড়ির সাথে বেড়াতে আসে এবং 26 তারিখ রাত্রি বেলায় কিন্তু ওই যে ফজর আলী ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা আদালত থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়। EDF Aluminium, redefine possibilities. সপ্তাহ ব্যবধানে নওগাঁর মোকামে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। হঠাৎ লাফিয়ে দর বাড়ানো মিলাররা অধিক মুনাফার সুযোগ নিচ্ছে অভিযোগ ক্রেতাদের। এ বিষয়ে জানাতে নওগাঁর পৌর চাল বাজারে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, পর থেকেই চালের বাজারে এক ধরনের হু করে বাড়তি দরের উত্তাপ এবং এই উত্তাপটা কিন্তু খুচরা বাজার এবং পাইকারি বাজার উভয় বাজারে আমরা দেখছিলাম এবং এই বাড়তি দর ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যাগুলি দেওয়া হচ্ছে যে ধানের কিছুটা সংকট রয়েছে, হাটে তারা যে পরিমাণ ধান সংগ্রহ করতে যান সেখানে ধান সেরকম পাচ্ছেন না, এরকম একটি অজুহাতকে দাঁড় করিয়ে প্রতি কেজিতে কিন্তু আমরা দেখছিলাম খুচরা বাজারে 6 থেকে 60 টাকা পর্যন্ত চালের বাড়তি দাম। বিশেষ করে সরু যে চালগুলো রয়েছে এই চালের দামটাই সবচাইতে বেড়েছে এবং কাটারি, নাজির, জিরা এই চালের বাজার স্থানীয় এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে গেল এক সপ্তাহে আসলে বস্তা প্রতি 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত কিন্তু বেশি দরে তাদের বিক্রি করছেন এবং এই বাড়তি দর স্বাভাবিকভাবে যারা ক্রেতা তারা অনেকটাই অস্বস্তি প্রকাশ করছেন। যদিও 1.5 মাস আগে বুড়ো মৌসুমের যে ধান এটা কিন্তু কৃষকের ঘরে উঠেছে এবং এই ধানগুলোই কিন্তু ধাপে ধাপে হাট থেকে কিনে ব্যবসায়ীরা চাল ক্রাশিং করে বাজারজাত করে থাকেন। তবে এবার হঠাৎ এরকম এই মৌসুমে চালের দর বৃদ্ধি পেছনে আসলে যে যুক্তিগুলো ব্যবসায়ীদের দিচ্ছেন ক্রেতারা আসলে এটা মানতে নারাজ। ক্রেতাদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে এই সময়টাতে যে পরিমাণ চালের দাম বাড়ানো হয়েছে ব্যবসায়ীদের এই যুক্তিগুলো আসলে সবসময় তারা অজুহাতকে দাঁড় করিয়ে বাড়তি একটা মুনাফা তারা নিয়ে থাকেন এবং এবারও সেই কাজটি তারা করছেন। এদিক থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মিল পর্যায়ে বিভিন্ন তদারকির কথা বলছেন এবং মিলে বেশ কিছু অভিযানের চিত্র আমরা দেখেছিলাম। সব মিলে কিন্তু বাড়তি দর স্বাভাবিকভাবে ক্রেতারা বেশ অস্বস্তি ফিল করছেন এই নওগাঁর চালের বাজারে। এই ছিল সার্বিক নওগাঁ চালের বাড়তি দরের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর এর কর্মসূচি। সকাল থেকেই কর্মীরা জড়ো হচ্ছেন আগারগাঁও রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে শাটডাউন কর্মসূচির কারণে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এতে ব্যবসায়ীরা প্রতিদিনই প্রায় 2,500 কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন। যদিও ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী সেবা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি ইমনের কাছে। ইমন,
জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা কিন্তু এখনো কাটেনি। আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম এবং আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা তারা কিন্তু আলোচনায় বসতে চান এবং তারা কিন্তু আজকে কমপ্লিট শাটডাউন চলছে এবং তাদের কিন্তু মার্চ টু যেটা এনবিআর গতকালকে যে কার্যক্রম চলেছিল আজকেও কিন্তু চলছে। এখানে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তার পাশাপাশি ঢাকার বাইরে যে চট্টগ্রাম বেনাপোল বন্দর বলি এবং সকল কাস্টমস হাউস এবং যেটা হচ্ছে কর এবং শুল্ক যে অফিসগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা বা রফতানি কার্যক্রম এইটার কিন্তু অন্তর্ভুক্ত নয় জেনেছি। আর তাদের সাথে আমরা কথা বলেছি। গতকালকে কিন্তু 13টি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের যে বর্তমান এবং সাবেক যে নেতারা রয়েছেন তারা কিন্তু আলোচনা করেছিলেন। তারা আলোচনা করে কিন্তু এনবিআর সংস্কারের পক্ষেই কিন্তু তারা মত দিয়েছেন এবং আজকে দেখতে পাচ্ছি যে এখানের যারা আছেন কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু সরকারের সাথে আলোচনায় বসতে চান, কিন্তু তাদের একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে তাদের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, কারণ সংস্কারের পক্ষে তিনি মত দিচ্ছেন এবং এখানে যে কর্মকর্তা তাদের মতামতের সাথে তারা একাত্মতা প্রকাশ করছে না। এবং অর্থ উপদেষ্টা গতকালকে কিন্তু বলেছেন যে 1 জুলাই তারা একসাথে তারা আলোচনায় বসতে চান। তার আগেও কিন্তু আলোচনা হতে পারে, কিন্তু এই ধরনের আন্দোলন কিন্তু তাদের প্রত্যাহার করতে হবে এবং দেশের স্বার্থে যে রাজস্ব আদায় সেটা কিন্তু চলমান থাকতে হবে। তো এ ব্যাপারে আলো খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। এনবিআর কর্মকর্তাদের দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা চট্টগ্রাম কাস্টমস হাউসেও। আমরা দেখেছি যে এখানে বেশিরভাগ কর্মকর্তাই আসেনি এবং শুনশান নীরবতা কিন্তু কাস্টমস হাউসের প্রতিটি শাখা কক্ষগুলো, এবং যারা সিএনএফ এজেন্ট আছেন তারা কিছু এসে ফেরত গেছেন, কিছু অপেক্ষা করছেন যদি কিছুটা কাজ আগানো যায়। ফলে আমরা বলতে পারি যে এক ধরনের অচল অবস্থা কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে, যেখানে প্রতিদিন 7,000 বিল অফ এন্ট্রি এবং যে এক্সপোর্ট বিল সেটা যে হয় সেটা কিন্তু পুরোপুরি বন্ধ। এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন বেশিরভাগই সিএনএফ এজেন্টের যারা প্রতিনিধি তারা অপেক্ষা করছেন, কিন্তু যে রাজস্ব কর্মকর্তারা সেই রাজস্ব কর্মকর্তারা কিন্তু না থাকার কারণে কোনো ধরনের শুল্কায়নের কাজ কিন্তু হচ্ছে না। আর চট্টগ্রাম কাস্টম হাউসের অচল অবস্থার কারণে চট্টগ্রাম বন্দরেরও কিন্তু অচল অবস্থা, যেহেতু এখান থেকে অনুমোদন নিয়ে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার খালাস কিংবা ডেলিভারি হয় সেই কাজটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দরে 5 থেকে 6,000 কন্টেনার ডেলিভারি হয়, সেখানে গতকাল শনিবার কিন্তু কোনো কন্টেনার ডেলিভারি হয়নি। কিন্তু হ্যান্ডেলিংয়ের কাজটা চট্টগ্রাম বন্দর করে যাচ্ছে, কিন্তু যেহেতু শুল্কায়ন হচ্ছে না সে কারণে কিন্তু কন্টেনার ডেলিভারি কাজটা হচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমদানিকারক এবং রপ্তানিকারকরা বলছেন যে তাদের শিপিং চার্জ যেমন বেড়ে যাচ্ছে তেমনি কিন্তু বন্দরের যে ড্যামারেজ সেটাও গুনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর কিংবা কাস্টমস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। মাদারগঞ্জে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার ভাঙন। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন অন্তত 1,000 মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার যমুনা নদীর পূর্ব তীরে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে পাকরুল গ্রাম। এরই মধ্যে ভুক্তভোগী হয়েছেন আশপাশের 4 গ্রামের অন্তত 1,000 মানুষ। এছাড়াও নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, কবরস্থান, 3টি আশ্রয়ন কেন্দ্র ও শতাধিক বাড়িঘর। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সবকিছু ভেঙে নিছে, ওখানে আমরা সৌরহারা। একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। কৃষি জমি জমা যা ছিল এটা তো সবই চলে গেছে। সরকারের কাছে করজোড়ে ভাবে আমাদের মিনতি, যদি এই জায়গাটা একটু ঠাঁই বাঁধে তাহলে আমাদের আর কি বাদবাহী জীবনটা আর কি বাঁচতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে পাকরুল এলাকায় 125 মিটার দীর্ঘ বাঁধের সংস্কার চলছে। তবে স্থায়ী ভাঙন রোধে সম্প্রতি শেষ হওয়া সমীক্ষা অনুযায়ী প্রকল্প দাখিল করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী ভাঙন প্রতিরোধে আমাদের একটা সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার আলোকে
আমরা এস্টিমেট করতেছি দ্রুতই এই 4 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী ভাঙ্গন প্রতিরোধের প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় গত 1 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে 1000 বাড়িঘর ও 800 বিঘা ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। কুমিল্লা থেকে অপহরণের 8 দিন পর 7 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে জামালপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। র্যাব জানায়, গত 21 জুন মোহনগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা চেয়ে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে অপহরণকারীরা। এই ঘটনায় শিশুর মা রোজিনা বেগম থানায় একটি মামলা করেন। পরে শনিবার রাতে সদর উপজেলার ছন্টিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে। এ সময় সোহেল ও ইমরান নামের 2 জনকে আটক করা হয়। দেখছেন সময় সংবাদ। ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও শহীদদের শোকে কাটছে তেহরান। রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন হয়েছে, যেখানে ছিল শীর্ষ জেনারেল, বিজ্ঞানী ও শিশুদের কফিন। ইরানের প্রেসিডেন্ট বলছেন, শহীদদের রক্ত বিশ্বের কাছে ইরানের ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। ইরানের রাজধানী তেহরানের রেভলিউশন স্কয়ারে শনিবার সকাল থেকেই জনস্রোত। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা। এক একটি কফিনে ফুল, পতাকা আর শহীদের ছবি। কাঁদতে কাঁদতে তাদের ছুঁয়ে বিদায় জানান স্বজনরা। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময়ে পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর। আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ চাই। ট্রাম্প শুধু নিজের স্বার্থ দেখে, আমাদের ধ্বংস চায়। রাষ্ট্রীয় টিভি জানায়, কুদস ফোর্সের জেনারেল সালামি, হাইজাদে, বাঘিরি এবং 16 জন পরমাণু বিজ্ঞানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। তবে ছিলেন না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি উপস্থিত থেকে জানান, যুদ্ধের প্রথম দিন থেকেই তেহরান সফলতা পেয়েছে। এই আবেগঘন মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের একতার বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলি হামলায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে বলেন, ইরানি জনগণের এই প্রাণহানি কঠিন ও বেদনাদায়ক, তবে তাদের স্মৃতি চিরকাল থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। থানায় ভুক্তভোগীর মামলা, প্রধান আসামি ফজর আলী সহ গ্রেফতার 5। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণের আগের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ। এ শৃঙ্খলা বিধির কারণে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এসকে সিনহা। এবং চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনা নয়, চলছে কর্মীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।